আমন্ত্রণ জানাচ্ছি এবিসি নিউজ ওয়ার্ল্ড আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় গত 24 ঘন্টায় প্রায় 300 ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এবারে জানাবো অর্থ সংকটের কারণে বেশিরভাগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিক্রি করে দিচ্ছে পাকিস্তান। জানাবো রাইসির মৃত্যু এবং কিছু অদ্ভুত ঘটনা। এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে ইসরায়েলি হামলায় হিজবুলের এক কমান্ডার নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় তাকে হত্যা করা হয়। মঙ্গলবার টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। জানিয়ে দেব যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো রাইসির মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রকে দোষছে রাশিয়া। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রকে দোষছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 24 ঘন্টায় প্রায় 300 ফিলিস্তিনি হতাহত। ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় প্রায় 300 ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 85 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 200। অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি অভিযানে এক ডাক্তার এবং শিক্ষক সহ অন্তত 7 জন নিহত হয়েছেন। গত 7 অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের হামলায় 35,647 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 79,852 জন। জাতিসংঘ জানিয়েছে, গত 2 সপ্তাহে 9 লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যা সেখানের মোট জনসংখ্যার 40%। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলীয় বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে 4 জনই হিজবুল্লাহর সদস্য। স্থানীয় সময় সোমবার এই হামলা চালানো হয়। গাজায় সংঘাত শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় এবং হামলার ঘটনা ঘটছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। অর্থ সংকটে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিক্রি করে দিচ্ছে পাকিস্তান। অর্থনৈতিক কারণে বেশিরভাগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, কৌশলগত গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান ছাড়া সবগুলোই বেসরকারি খাতে বিক্রি করে দেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। বেশ কিছুদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। পর্যাপ্ত বরাদ্দের অভাবে, অব্যবস্থাপনা এবং দুর্নীতির জেরে বছরের পর বছর ধরে লোকসানে রয়েছে পাকিস্তানের সরকারি পণ্য ও পরিষেবা কোম্পানিগুলো। একদিন আগেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল $300 কোটি ঋণের ব্যাপারে ইসলামাবাদের সঙ্গে আলোচনা শুরু করেছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, সরকারি বিভিন্ন কোম্পানি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের পণ্য পরিষেবা উৎপাদন ও অর্জিত মুনাফার সার্বিক অবস্থা যাচাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি 2024 সাল থেকেই বাস্তবায়ন শুরু করা হবে এই পরিকল্পনা। শাহবাজ শরীফ বলেন, প্রতিষ্ঠানগুলো লাভ কিংবা ক্ষতিতে থাকুক না কেন, তাদের বেসরকারীকরণ করা হবে। তবে বিবৃতিতে বলা হয়নি কোন প্রতিষ্ঠানগুলোকে কৌশলগত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেওয়া হয়েছে। রাইসির মৃত্যু এবং কিছু অদ্ভুত ঘটনা। ইরান যখন একাধিক ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যার মুখে, তখনই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা। রোববার আজারবাইজান সীমান্তে একটি বাঁধের উদ্বোধন করেন রাইসি। উদ্বোধন শেষে তেহরানে ফিরছিলেন, তখনই তার হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ে। প্রাথমিক কারণ হিসেবে বৈরী এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হচ্ছে, তবে এর নেপথ্যে আরও কিছু কারণ নিয়ে চলছে আলোচনা। কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনা হলো তা এখনও স্পষ্ট নয়। এর আগে বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়া থেকে যে প্রধান দুটি পাইপলাইনের সাহায্যে ইউরোপে গ্যাস সরবরাহ করা হতো, তাতে ছিদ্র হওয়ার ঘটনাকে ইউরোপীয় ইউনিয়ন নাশকতা বলে উল্লেখ করেছিল। সে সময় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল ঘটনা। রাশিয়া, ইউক্রেন আর ইউরোপ সহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, পাল্টা অভিযোগের তোড়ের মধ্যেই ঠিক কারা এই আক্রমণ চালিয়ে থাকতে পারে তা নিয়ে শুরু হয়েছিল ব্যাপক জল্পনা। অবশেষে সেটি সুইডেন এবং ডেনমার্কের তদন্তেও সেটি কোনো অপরাধীর নাম ছাড়াই শেষ হয়েছিল। সম্প্রতি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকেকে হত্যার চেষ্টায় 5 বার গুলি করা হয়। স্লোভাকিয়ার গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী 71 বছর বয়সী এক ব্যক্তি। তিনি একটি শপিং মলের সাবেক এক নিরাপত্তারক্ষী।
ইউক্রেনের সহায়তা বন্ধ করার পরে এমন ঘটনা ঘটেছে। এদিকে ইরানের রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী দুজনই অদ্ভুতভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন, যেখানে অন্য দুটি এসকর্ট হেলিকপ্টার নিরাপদে ফিরে আসতে পেরেছে। অবসরপ্রাপ্ত সিনিয়র নিরাপত্তা নীতি বিশ্লেষক মাইকেল মালোভ সোমবার স্পুটনিকের দ্য ক্রিটিক্যাল আওয়ারের হোস্টকে জিজ্ঞাসা করেছিলেন, একই সঙ্গে 3টি হেলিকপ্টার উঠছিল, হঠাৎ একটি আশ্রয় পড়ল কোনো কিছু ছাড়াই, কোনো মেডে ছাড়াই। যদি এটি বৈরী আবহাওয়ার কারণে হয় তাহলে অন্য দুটি কিভাবে নিরাপদে ল্যান্ডিং করতে পারল, কেন প্রেসিডেন্টের হেলিকপ্টার পারল না? ইরানের অভ্যন্তরে কথিত গোপন অভিযানের অনেক ইতিহাস ইরানের রয়েছে, যার মধ্যে পাইপলাইনে বোমা বিস্ফোরণ, পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করা, এমনকি ইরানের অভ্যন্তরে থেকে ইরানের হামলার জবাব দেওয়া। এটি খুব তুচ্ছ প্রতিক্রিয়া ছিল ইসরায়েলের বলে আমি মনে করি। এটি অনেক বড় কিছু করতে পারে ইসরায়েল তার আভাস দিয়েছিল, বলেন মালোভ। এছাড়া অন্যান্য ঘটনাগুলো যেগুলো পশ্চিমা বিশ্বে ঘটেছে, তার মধ্যে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা, বাল্টিক সাগরের নিচে গ্যাস পাইপলাইন ছিদ্র হওয়া, এগুলো বিচ্ছিন্নভাবে ঘটছে না, সেখানেও আরও বড় কিছু হচ্ছে। আমি মনে করি এগুলোতে কেউ না কেউ নাক গলানোর চেষ্টা করেছে, বলেন তিনি। ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কঙ্গে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সেনাবাহিনীর কর্মকর্তারা একটি অভ্যুত্থানে ব্যর্থ প্রচেষ্টা করে। এই সময় 3 মার্কিন সহ 50 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অভ্যুত্থানে কথিত নেতা ক্রিশ্চিয়ান মালাঙ্গা নিহত হন। মালাঙ্গা 2015 সালে ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলেও জানা গেছে। ইরান এবং ইসরায়েলের ঐতিহাসিক বৈরিতা পরিপ্রেক্ষিতে সাধারণ ইরানিদের অনেকেরই অনুমান হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে ইসরায়েলের সংশ্লিষ্টতা থাকতে পারে। মালোভ বলেন, যদি রাইসের মৃত্যুর সঙ্গে ইসরায়েল জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তবে ইরানের পক্ষ থেকে এর পরিণাম খুবই ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার নিহত। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের টয়ার এলাকায় তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ রকেট এবং ক্ষেপণাস্ত্র ইউনিটের কমান্ডার কাসেম সাকলাউকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা করা হয়েছে। এতে তিনি নিহত হয়েছেন। এ বিষয়ে হিজবুল্লাহ জানিয়েছে, সাকলাউকে জেরুজালেমের রাস্তায় হত্যা করা হয়েছে, তবে তারা সাকলাউকে কমান্ডার হিসেবে উল্লেখ করেননি। নেতানিয়াহুর তীব্র ক্ষোভ, পাশে কি থাকবে যুক্তরাষ্ট্র? যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে তিনি একে নজিরবিহীন নৈতিক অবমাননা বলে উল্লেখ করেছেন। খবর বিবিসির। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল হামাসের বিরুদ্ধে ন্যায়সঙ্গত যুদ্ধ চালাচ্ছে। হামাস একটা গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন এবং তারাই হলোকাস্টের পরে ইহুদি জনগণের উপর সবচেয়ে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানকে আধুনিক যুগের অন্যতম বড় ইহুদি বিদ্বেষী বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, করিম খান অনেকটা নাতিশ অধ্যুষিত জার্মানি বিচারকদের মতো আচরণ করছেন। আইসিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার সিদ্ধান্ত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ইহুদি বিদ্বেষের আগুন নির্দয়ভাবে পেট্রোল ঢালারই সমান। ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব গলাতেও একই রকম ক্ষোভের আভাস পাওয়া গেছে। তাদের এই ক্ষোভের কারণ আইসিসির প্রধান কৌশলী করিম খানের করা বিবৃতিতে তিনি সতর্কতার সঙ্গে আইনি ভাষা বেছে নিয়েছেন। করিম খানের বক্তব্যে বলা হয়েছে যে আন্তর্জাতিক আইন এবং সশস্ত্র সংঘাতের আইন যেন সবার উপর সমানভাবে প্রযোজ্য হয়। এই আইনের উপর ভিত্তি করেই তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারির পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেছেন। উল্লেখ্য, করিম খান আইসিসির প্রধান কৌশলী হওয়ার পাশাপাশি ব্রিটেনের রাজার একজন পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, কোনো পদাতিক সৈনিক, কমান্ডার, বেসামরিক নেতা কেউ দায় থেকে অব্যাহতি পাওয়ার শর্ত নিয়ে কাজ করতে পারেন না। এই আইন বেছে বেছে প্রয়োগ করা যায় না। যদি তাই হয় তাহলে আমরা এর পতনের পরিস্থিতি তৈরি করব। তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু তাদের বিবেকবর্জিত অপরাধ ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয় না। ওই আইন মানার ক্ষেত্রে ব্যর্থতারই প্রমাণ করে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়টা ন্যায্য। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করাটা অবমাননাকর। বাইডেনের মতে ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো তুলনাই হতে পারে না। রাইসির মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রকে দোষছে রাশিয়া। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রকে দোষছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার এ মন্তব্য করেন সের্গেই ল্যাভরভ। খবর রয়টার্সের। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের অভ্যন্তরে উড়োজাহাজ চলাচল ব্যবস্থা সংকটের মুখে পড়েছে। হেলিকপ্টার দুর্ঘটনার কারণ হিসেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র তাদের তৈরি করা উড়োজাহাজ বা হেলিকপ্টারের যন্ত্রাংশ ইরানের সরবরাহের উপর নিষেধাজ্ঞা দেয়।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। রাইসি যে হেলিকপ্টারটিতে ছিলেন সেটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের। গত শতকের 70-এর দশকে ইরান এই মডেলের বেশ কয়েকটি হেলিকপ্টার কেনে। 1979 সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে শাহের পতন ঘটার পরও যুক্তরাষ্ট্রের তৈরি উড়োজাহাজ, হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করে আসছে ইরান। যুক্তরাষ্ট্র ও বড় বড় কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠান কয়েক দশকের নিষেধাজ্ঞার কারণে ইরানের পক্ষে তাদের এই উড়োজাহাজ বা হেলিকপ্টারের যন্ত্রাংশ পাওয়া বা হালনাগাদ করা কঠিন হয়ে ওঠে। গত রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর পশ্চিমের তারবিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন। তারবিজ থেকে 50 কিলোমিটার দূরে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি। প্রেসিডেন্টের বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিরাপদে ফেরা হেলিকপ্টারে ছিলেন ইরানের জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহেরদাদ বজরপাশ। সোমবার বিধ্বস্ত হেলিকপ্টারটি শনাক্ত হওয়ার পর তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় টিভি। 63 বছর বয়সী রাইসিকে সর্বোচ্চ নেতা খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো।